এনটিভি 23 বছর পেরিয়ে 24 বছরের এক টকবগে যুবক, তবে অভিজ্ঞতার ঝুলিতে যোগ হয়েছে অসংখ্য ব্রেকিং নিউজ যা দর্শকের তথ্য জানার অধিকার নিশ্চিত করেছে। বিনোদনধর্মী অনুষ্ঠান, দর্শক নন্দিত নাটক আর জনপ্রিয় সব রিয়েলিটি শোর জন্য দেশ বিদেশের বাংলা ভাষাভাষী কোটি কোটি মানুষ এনটিভিকে আপন করে নিয়েছে। যুগের সাথে তাল মেলাতে সরাসরি সম্প্রচারের পাশাপাশি এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্ম এনটিভি অনলাইনও জনপ্রিয়তা পেয়েছে ডিজিটাল দুনিয়ায়। সময়ের সাথে আগামীর পথে চলতে গিয়ে এনটিভিকে বারবার হোঁচট খেতে হয়েছে, স্বৈরাচারের জাতাকলে পিষ্ট হতে হয়েছে। তারপরেও এক মুহূর্তের জন্য থেমে থাকেনি এনটিভি। সবার আগে সব খবর পৌঁছে দিতে বদ্ধপরিকর থেকেছে এনটিভি পরিবার। তবে এমন অনেক খবর ছিল যা দেশ, সমাজ ও ব্যক্তিকে আন্দোলিত করেছে। এনটিভিতে সেই খবর সম্প্রচারের পর জীবন মানে ব্যাপক পরিবর্তন ও প্রভাব ফেলেছে। এই যেমন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির প্রতিষ্ঠাতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের হদিস যখন কেউ পায়নি, তখন তাকে খুঁজে বের করে এনটিভির অনুসন্ধানী টিম। তারপর তার সাক্ষাৎকার প্রচারের পর নড়ে চড়ে বসে প্রশাসন। তারপর কথিত বাংলা ভাইকে গ্রেপ্তারের সাঁড়াশি অভিযান সরাসরি সম্প্রচার করে এনটিভি, যা দর্শককে তাক লাগিয়ে দেয়। আরেক শীর্ষ জঙ্গি কথিত শায়েখ আব্দুর রহমান যখন ধাওয়া খেয়ে আত্মগোপনে, তখন তাকে ধরতে সিলেটে অভিযানে যায় র্যাব। সেই দৃশ্য টানা লাইভ করে এনটিভি। সবার আগে সরাসরি সম্প্রচার করা সেই সব দৃশ্যপট কেমন ছিল, চলুন দেখে আসি। সশস্ত্র অপতৎপরতা, ভয়ভীতি এবং তথাকথিত শাস্তির নামে সহিংস কর্মকাণ্ডের অভিযোগে আলোচনায় আসে জেএমবি। অনেকের প্রকাশ্যে কথা বলতে সাহস পেতেন না। সেই সময় সংগঠনটির অন্যতম আলোচিত নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের কর্মকাণ্ড নিয়ে আলোচনা থাকলেও তার অবস্থান ও তৎপরতাও ছিল রহস্যজনক। এমন এক সময়ে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তাকে খুঁজে বের করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনুসন্ধানী টিম। তার কাছে পৌঁছে তার সাক্ষাৎকার নিয়ে তা প্রচার করা হয়। যারা খুনের রাজনীতি করে, খুনলে হোলি খেলে, তাদেরকে আর খুন নয়, এখন নিরীহ মানুষদের মুখে সচেতন করে তাদেরকে খুনের প্রতিশোধ হিসেবে প্রতিরোধ করার জন্য সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল মোটিভেশন হিসেবে কাজ করছি জাগ্রত জনতা নাম দিয়ে। বাংলা ভাইয়ের সে ইন্টারভিউ নেয়ার অভিজ্ঞতা ও নেপথ্যের না বলা কথা জানালেন এনটিভির তৎকালীন স্পেশাল করেসপন্ডেন্ট ফরিদ আলম। তিনি এখন এনটিভির উত্তর আমেরিকা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্বরত রয়েছেন। সেই সময়ে কিন্তু বাংলা ভাইয়ের নামটি একটি আতঙ্কের নাম ছিল। এই নাম শুনলেই সবাই ভয় পেত। কিন্তু 4 দিনে তাকে আমরা চেষ্টা করে তাকে পেলাম। সেখানে গিয়ে তার সাক্ষাৎকারটি আমরা নিয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময়। সেই দিনে সেই সাক্ষাৎকারটি যখন মনে পড়ে নেওয়ার কথা, রোমাঞ্চিত হই। কারণ সেই সময়ে এনটিভি এবং আমার নিজের জন্য কিন্তু এটি একটি টার্নিং পয়েন্ট ছিল বাংলা ভাইয়ের এই সাক্ষাৎকারটি নেওয়া। কারণ তখন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বাংলা ভাই নামে কেউ এক্সিস্ট করে না। কিন্তু আমরা সেই সাক্ষাৎকারটি নিয়ে প্রমাণ করেছিলাম যে না, তিনি রয়েছেন এবং তার সংগঠনটিও উত্তরাঞ্চলে বিচরণ করছে। সাক্ষাৎকারটি প্রচারের পর নতুন করে আলোচনায় আসে জঙ্গি নেতার প্রকাশ্যে অবস্থান। নড়ে চড়ে বসে সরকার। পরবর্তী সময়ে জেএমবির বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। বাংলা ভাইকে ধরতে সাঁড়াশি অভিযান চালানো হয়। ময়মনসিংহ জেলায় লুকিয়ে আছে এমন গোয়েন্দা তথ্যে অভিযানে নামে র্যাব। তার এই গ্রেপ্তার অভিযানের সঙ্গে থাকে এনটিভি টিম। রুদ্ধশ্বাস অভিযানের পুরোটা ক্যামেরাবন্দি করে জাতির সামনে তুলে ধরা হয়। জেএমবির আরেক প্রতিষ্ঠাতা শায়েখ আব্দুর রহমান। সংবাদ প্রচারের পর তিনিও আত্মগোপনে চলে যান গ্রেপ্তার এড়াতে। সিনেমাকেও হার মানা রোমাঞ্চকর দুঃসাহসিক অভিযান পরিচালনা করে র্যাব। রুদ্ধশ্বাস সেই ঘটনার পুরোটা সরাসরি সম্প্রচার করে এনটিভি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শুরু থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা পর্যন্ত এনটিভি সংবাদ টিম তা সরাসরি সম্প্রচার করে।
যা সেই সময় অন্যান্য টেলিভিশনের কাছে ছিল স্বপ্নের মতো। এনটিভির মাধ্যমে শীর্ষ এই জঙ্গি নেতার গ্রেপ্তারের দৃশ্য পৌঁছে যায় সারা বিশ্বের মানুষের কাছে। এনটিভি সংবাদ টিম 2006 সালের 2 মার্চ তার গ্রেপ্তার হওয়ার স্বস্তির খবরটি সরাসরি সম্প্রচার করে জাতির সামনে তুলে ধরে। দীর্ঘ প্রায় 7.5 মাস চেষ্টার পর অবশেষে আটক হলো জেএমবির শীর্ষ নেতা। সাংবাদিকতার মূল শক্তি সত্য অনুসন্ধান এবং জনস্বার্থ রক্ষা। বাংলা ভাইকে খুঁজে পাওয়া ও জঙ্গি দমনে এনটিভি ভূমিকা রাখায় দেশ বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সন্ত্রাসবাদ ও উগ্রবাদ নিয়ে এনটিভিতে প্রচারিত সংবাদগুলো আলোচিত অধ্যায় হিসেবে রয়েছে। শুধু এই শীর্ষ জঙ্গি নেতাদের গ্রেপ্তারের খবর সম্প্রচার করেই বসে থাকেনি এনটিভি। তাদের বিচার এবং ফাঁসি কার্যকরের সংবাদও তুলে ধরে এনটিভি টিম। তারপর থেকে দেশে জঙ্গিবাদী কার্যক্রম সীমিত হয়ে আসে। ঝকঝকে স্ক্রিন আর পেশাদারী সংবাদ অনুষ্ঠান উপস্থাপনার কারণে দর্শকদের হৃদয়ে এনটিভি এক গভীর গ্রহণযোগ্যতা তৈরি করে নেয় স্বল্প সময়ের ব্যবধানে। এনটিভির সংবাদ দেখার জন্য মানুষ সময় করে টেলিভিশন সেটের সামনে বসেন। এই জনপ্রিয়তায় কি কখনো কখনো কাল হয়েছে এনটিভির জন্য? রহস্যের আগুনে দুইবার পুড়েছে এনটিভি কার্যালয়। তবুও যখন সত্যনিষ্ঠ সংবাদ উপস্থাপন থেকে এনটিভিকে দূরে রাখতে পারেনি ফ্যাসিস্ট সরকার, তখন ঘৃণ্য পথ বেছে নেয় শেখ হাসিনা সরকার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে খড়গহস্ত হয় শেখ হাসিনা। এনটিভির টিকে থাকার দীর্ঘ লড়াইটা কতটা বন্ধুর ছিল? 2003 সালের 3রা জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু করে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন এনটিভি। এক ঝাঁক তরুণ ও মেধাবী কর্মীর সমন্বয়ে সাজানো হয় টেলিভিশন চ্যানেলের বার্তা ও অনুষ্ঠান বিভাগ। কাজে প্রথম সুযোগেই আমি তার খুব ঠান্ডা মাথায় খুন করছি। আমি তোমাকে চাই। দেশের দর্শক চাহিদা অনুযায়ী মানসম্মত অনুষ্ঠান এবং সত্য ও গ্রহণযোগ্য সংবাদ সম্প্রচারের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নেয় এনটিভি। অল্প কিছুদিনের মধ্যেই দেশের গণ্ডি ছাড়িয়ে চ্যানেলটি পৌঁছে যায় আন্তর্জাতিক পরিমণ্ডলে। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও দুবাইয়ের মতো দেশে দর্শকপ্রিয়তা অর্জন করে ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল এনটিভি। মানসম্মত অনুষ্ঠান আর বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ খবর প্রচারের মাধ্যমে এনটিভি যখন তুমুল জনপ্রিয়তা অর্জন করে, ঠিক তখনই এক বড় বিপর্যয়ের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। সালের 26 ফেব্রুয়ারি এক ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় এনটিভি। শর্ট সার্কিটের কারণে বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের কবলে পড়ে দেশের এই অন্যতম জনপ্রিয় টেলিভিশন। আগুনে পুড়ে ছাই হয়ে যায় টেলিভিশনের কার্যালয়। ভবনের ছাদে আটকে পড়েন এনটিভির বার্তা বিভাগ ও অনুষ্ঠান বিভাগের বেশ কজন কর্মী। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কয়েক দফা প্রচেষ্টায় প্রাণে বেঁচে গেলেও ভীতি আর হতাশায় নিমজ্জিত হয়েছিলেন এনটিভির কলাকুশলীরা। বন্ধ হয়ে যায় চ্যানেলের সম্প্রচার। তাৎক্ষণিক বিপর্যয় কাটিয়ে উঠতে নিজেদের কার্যালয় সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয় অন্য ভবনে। তবে দুর্ঘটনার মাত্র 1 মাসের মধ্যেই সম্প্রচার শুরু করে এনটিভি। দর্শকের দোয়া আর ভালোবাসায় এনটিভির পথচলা থেমে থাকেনি। অল্প সময়ের মধ্যে আবারও দর্শকদের মনে নিজেদের জায়গা করে নিতে সমর্থ হয় দর্শক নন্দিত এই চ্যানেল। টিআরপি আর গ্রহণযোগ্যতা যখন তুঙ্গে, ঠিক তখনই দ্বিতীয়বারের মতো হোঁচট খায় জনপ্রিয় এই টেলিভিশন। 2014 সালের 31শে অক্টোবর আবারও আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় এনটিভির বার্তাকক্ষ।
আরও এক দফা চ্যালেঞ্জের মুখে পড়ে এই টেলিভিশন। ভয়াবহতার মাপকাঠিতে হয়তো 2007-এর মতো নয়, তবে এই আগুন মনে করিয়ে দিয়েছে সেদিনের সেই ভয়াবহ মুহূর্তগুলো। এবারও সাময়িকভাবে বন্ধ হয় সম্প্রচার। কিন্তু সময়ের সাথে আগামীর পথে চলা, যার মূল মন্ত্র, সেই এনটিভির পথ চলা তো থেমে থাকতে পারে না। তাই তো আবারও ঘুরে দাঁড়ানোর প্রয়াস। অল্প কিছু সময় পরেই অন্য একটি বার্তা বিভাগ ব্যবহার করে দ্রুত সম্প্রচারে যায় এনটিভি। আর অগ্নিকাণ্ডের 11 ঘন্টা পরেই নিজ কার্যালয় থেকে শুরু হয় নিয়মিত সম্প্রচার। একই সাথে সাময়িকভাবে সম্প্রচার বন্ধ থাকায় দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। আমাদের পথ চলা নির্ভীক অন্তহীন। রাত জাগায় একদল নিষ্ঠাবান জনবলের ক্লান্তিহীন পরিশ্রম আর পেশাদার সংবাদকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় ওই দিন রাতেই সরাসরি সংবাদ সম্প্রচার শুরু করে অগণিত দর্শকের ভালোবাসায় সিক্ত প্রিয় চ্যানেল এনটিভি। বারবার বাধাগ্রস্ত হলেও একটুও ভেঙে পড়েননি এনটিভির কর্ণধার, বরং পুরো কার্যালয়ে ঘুরে সাহস জুগিয়েছেন এনটিভির সকল বিভাগের কলাকুশলীদের। আবারও কর্মচাঞ্চল্য আর ব্যস্ততায় ভরে ওঠে এনটিভির বার্তাকক্ষ। বিএসইসি ভবনের অগ্নিকাণ্ডের ঘটনাগুলো সাদা চোখে দেখার কোনো সুযোগ ছিল না। বারবারই প্রশ্ন উঠেছে তদন্ত নিয়ে। এনটিভিতে আগুন লাগার প্রকৃত কারণ আর রহস্য এখনও অজানাই রয়ে গেছে। প্রত্যেকবারই এমনই ঘটনা ঘটছে এবং গত 2007-এ যখন হলো তখনও তদন্ত কমিটি হয়েছে, কিন্তু এটার কি হলো? একটা সরকারি বিল্ডিংয়ের সেফটি যদি এই অবস্থা থাকে, সরকার বারে সব বিল্ডিংয়ের কথা বলছে, তাহলে বাকিদের অবস্থাটা কি? দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের সময়ে এনটিভির বিরুদ্ধে ছিল নানা রকম চক্রান্ত। প্রতিষ্ঠানটিকে বাধাগ্রস্ত করতে ভুয়া মামলায় হয়রানি করা হয়েছিল এনটিভির কর্ণধার মোহাম্মদ মোসাদ্দেক আলীকে। কোনো কারণ ছাড়াই রিমান্ডে তার উপর চলে অমানসিক অত্যাচার। মিথ্যা মামলায় বারবার কারাবরণ করতে হয় তাকে। এত কিছুর পরেও দমে যাননি এনটিভির চেয়ারম্যান। সব বাধা বিপত্তিকে জয় করে নিষ্ঠার সাথে এগিয়ে নিয়ে চলেছেন প্রিয় প্রতিষ্ঠান এনটিভিকে। এই প্রতিকূল সময়ে এনটিভির পাশে থাকা সব দর্শক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা আর ভালোবাসার মানুষগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এনটিভি পরিবারের। এত বাধা বিপত্তির পর 23 পেরিয়ে 24-এ পা দিয়েছে এনটিভি। নিরপেক্ষ সংবাদ উপস্থাপন আর মানসম্মত অনুষ্ঠান সম্প্রচারের মধ্য দিয়ে আগামীতেও দর্শকদের মন জয় করে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ জনপ্রিয় বেসরকারি টেলিভিশন এনটিভি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ছিলেন। তিনিই হয়ে উঠেছিলেন গণতন্ত্রের প্রতীক। তেমনি বেগম খালেদা জিয়ার উপর স্বৈরাচারের স্টিম রোলার চলে দীর্ঘ 17 বছর ধরে। এই সময়টাতে খালেদা জিয়ার উপর থেকে একদিনের জন্য এনটিভির ক্যামেরার ফোকাস শিফট হয়নি। খালেদা জিয়া যখন কার্যালয় ও বাসভবনে গৃহবন্দী, তখনও সেখানে অবরুদ্ধ অবস্থায় এনটিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান খালেদা জিয়াকে ছেড়ে আসেনি। কেমন করে জীবনের ঝুঁকি নিয়ে এনটিভির সংবাদকর্মীরা ভেতরের খবর বাইরে দর্শকদের সামনে তুলে ধরেছিলেন? পথচলার 23 বছরে রাজনীতির বিভিন্ন গতিপথে সত্য, তথ্য ও মাঠের সাংবাদিকতায় স্বকীয়তার ছাপ রেখেছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর আক্রমণ, তার জেল জীবন এবং গৃহবন্দী সময়ের সংবাদগুলো এনটিভির পর্দা থেকে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের কাছে। 2003 থেকে 2026 পর্যন্ত বিএনপির ইতিহাসে ক্ষমতার পালাবদল, আন্দোলন ও নির্বাচন সবকিছু মিলিয়ে উত্থান পতনের প্রতিটি অধ্যায়ে নিরপেক্ষ তথ্য নিয়ে এনটিভির ক্যামেরা ছিল সজাগ ও সতর্ক। 2003 থেকে যাত্রা শুরু করা এনটিভি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের দেশ পরিচালনায় নানা উন্নয়ন কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের তথ্য তুলে ধরে। 2007 সালের 1/11-এর সেনা সমর্থিত সরকারের ষড়যন্ত্র আর চক্রান্তে বিএনপির উপর নেমে আসে ইতিহাসের সবচেয়ে বড় খড়গ। বিএনপি ভাঙার কূটকৌশল, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার 2 সন্তানের ওপর মানসিক নির্যাতন, সংসদ ভবনের বিশেষ কারাগারে এক সাবেক প্রধানমন্ত্রীর বন্দিদশার দিনলিপিগুলো উঠে আসে এনটিভির পর্দায়। দীর্ঘ কারাবাসের পর বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নানা প্রতিকূলতার মাঝে নবম সংসদ নির্বাচনে অংশগ্রহণের সংবাদগুলো দর্শকদের কাছে তুলে ধরে এনটিভি। দু 2014 সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির 10ম নির্বাচন বর্জন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বাসভবন এবং গুলশানের কার্যালয়ে বালুর ট্রাক দিয়ে অভিনব কায়দায় গৃহবন্দী করার সময়গুলোকে তুলে আনা হয় এনটিভির পর্দায়। পরিণতি কোনো শুভ হবে না, এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন। তার জন্য জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকেন। বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তাকে গৃহবন্দীর সংবাদ সম্প্রচারে বাধা দেওয়ার সময়গুলোতে কার্যালয়ের ভেতরে প্রায় 15 দিনেরও বেশি সময় অবস্থান করে এনটিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান। দলীয় কার্যক্রম পরিচালনার সময় রাজধানীর কারওয়ান বাজারে বেগম খালেদা জিয়াকে লক্ষ্য করে তার গাড়িতে হামলা ও ভাঙচুরের সংবাদটি তুলে আনে এনটিভি। বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসভবন থেকে বিতাড়িত করার সংবাদগুলোও এনটিভির মাধ্যমে জানতে পারে মানুষ। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন, কোনো আবার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। সবকিছুই আমরা আইনসম্মতভাবেই করতেছি। আইনসম্মতভাবে আপনারা করছেন না, সব এটা আদালতের বিষয় না। এবারে আমরা সব গায়ের জোর করতেছি। তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট। কার কাছে আমি বিচার চাইব? বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার শুনানি এবং 2018 সালের 8 ফেব্রুয়ারি তাকে কারাগারে নিক্ষেপের সময়গুলোও উঠে আসে এনটিভির পর্দায়। করোনার কঠিন সময়ে বেগম জিয়ার জেল থেকে বাসায় ফেরা এবং একাকী বন্দি জীবনে রোগের সাথে নিরন্তর লড়াই, হাসপাতাল থেকে বাসা আর বাসা থেকে হাসপাতালের টানাপোড়েনের সংবাদ দর্শকদের কাছে তুলে ধরে এনটিভি। তারপর সবকিছু রীতি টেনে পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুকে আলিঙ্গন করা বেগম খালেদা জিয়ার চিরবিদায়ের দৃশ্যগুলো কাঁদিয়েছে লাখো মানুষকে। একমাত্র টেলিভিশন চ্যানেল হিসেবে এনটিভি এই মহিয়সী রাজনীতিকের জীবন ও কর্মের উপর 7 দিনব্যাপী অনুষ্ঠানমালা নির্মাণ ও সম্প্রচার করে। গণতন্ত্রের জন্য আজন্ম লড়ে যাওয়া দেশপ্রেমী এক লড়াকু নেত্রীর জানাজায় দেশের স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি আর ভালোবাসার দৃশ্যগুলো তুলে আনে এনটিভি। বেগম জিয়ার দাফনের মধ্য দিয়ে ইতি হওয়া ইতিহাসের এক অধ্যায়ের সাক্ষী হয়ে থাকলো জনপ্রিয় টেলিভিশন এনটিভিও। শেখ হাসিনার জিঘাংসা শুধু বেগম খালেদা জিয়াতেই সীমাবদ্ধ থাকেনি। জিয়া পরিবার যেন বাংলাদেশের হাল ধরতে না পারে, সেজন্য খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের উপরও নেমে আসে অবর্ণনীয় নির্যাতন আর অপবাদের বন্যা। এমন রক্তচক্ষু উপেক্ষা করেও তারেক রহমানের একক সাক্ষাৎকার সম্প্রচার করে
এনটিভি। শুধু তাই নয়, তারেক রহমানের দীর্ঘ নির্বাসিত জীবন এবং তার দেশে ফিরে আসার দৃশ্য পেশাদারিত্ব আর সার্বিক গুরুত্বের সাথে সম্প্রচার করে এনটিভি। কোটি মানুষের হৃদয় ছুঁয়ে সততা, মমতা আর সমতার সুনাম নিয়ে চ্যালেঞ্জের চোরাবালি উতরে এগিয়ে চলা দর্শক নন্দিত টেলিভিশন এনটিভি 23 বছরের পরিক্রমায় মাঠের সাংবাদিকতায় রেখেছে স্বকীয়তার ছাপ। বাধা আর ঝুঁকির দেয়াল ডিঙিয়ে অন্যান্য সংবাদের পাশাপাশি রাজনৈতিক সংবাদগুলোও প্রাণ পায় এনটিভির পর্দায়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর শারীরিক ও মানসিক নির্যাতন, তার নির্বাসিত জীবন এবং 17 বছর পর দেশে ফিরে স্বদেশের মাটি স্পর্শ ও প্রথম প্রধানমন্ত্রী হবার সংবাদগুলো কোটি মানুষের কাছে পৌঁছে দেয় এনটিভি। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। প্রায় 22 বছর আগে জাতীয়তাবাদী আদর্শের এক তরুণ তুর্কি হিসেবে এনটিভির সাথে একক সাক্ষাৎকারে বসেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিরোধী দল বলছে পায়ের তলায় মাটি নেই, আমরা তো বলছি না, এটা তো ভোটে দেখা যাবে কার পায়ের তলায় মাটি আছে কি নেই। এনটিভির কার্যালয় পরিদর্শন করে কলাকুশলীদের সাথে সৌজন্যতা বিনিময়ের পাশাপাশি সময়ের সাথে আগামীর পথে এগিয়ে চলার সাহস জুগিয়েছিলেন জাতীয়তাবাদী আদর্শের এই তারুণ্য। এনটিভিকে দেয়া একক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন তৎকালীন সময়ে দেশের নানা সংকট, সম্ভাবনা এবং সৌহার্দ্যপূর্ণ রাজনীতির ইতিবাচক দিকগুলো। এনটিভির মাধ্যমে তার সে সাক্ষাৎকার পৌঁছে যায় কোটি মানুষের কাছে। তাহলে তারা তাদের ম্যানিফেস্টোতে অ্যাড করুক যে যদি ভবিষ্যতে তারা গভর্নমেন্টে আসার সুযোগ পায়, তারা এই সংস্কারগুলো করবে। 2001 থেকে 2005 সালের মধ্যবর্তী সময়ে জাতীয়তাবাদের তরুণ নেতা হিসেবে তারেক রহমানের গ্রামগঞ্জে পথে প্রান্তরে দলকে সংগঠিত করার সে সময়কার সংবাদগুলো টেলিভিশনের পর্দার মাধ্যমে গণমানুষের কাছে তুলে ধরে এনটিভি। ভবিষ্যৎ কথা চিন্তা করে ধানের শীষে তারা রায় দেয় যেন। 2007 সালের 1/11-এ জিয়া পরিবার ও বিএনপির উপরে নেমে আসে নির্যাতনের খড়গ। পূর্ণোদ্যমে রাজনীতিতে আসার আগেই জাতীয়তাবাদী আদর্শের আগামী নেতৃত্বকে জেলবন্দি করা ও রিমান্ডের নামে শারীরিক ও মানসিক নির্যাতনের সংবাদগুলোও উঠে আসে এনটিভিতে। ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা বলেছে অবিলম্বে তার একটা বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত থাকা অবস্থায় অনলাইনে দলকে নেতৃত্ব দেওয়ার সংবাদগুলো গুরুত্ব সহকারে প্রচার করে এনটিভি। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে 17 বছরের নির্বাসন শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সংবাদ সরাসরি সম্প্রচার করে এনটিভি। লন্ডন থেকে স্বদেশের বিমানবন্দরে নেমে প্রিয় মাতৃভূমির মাটি স্পর্শ করা, পথে পথে লাখো মানুষের ফুলেল অভিনন্দন আর কয়েক লক্ষ মানুষের দেয়া সংবর্ধনায় তারেক রহমানের সিক্ত হওয়ার মুহূর্তগুলো সরাসরি সম্প্রচার করে এনটিভি। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে পিতা, মাতা, ভাই হারানো এক নেতার শোক সইবার সাথে দায়িত্ব নিতে হয় দলের, আর অংশ নিতে হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞে। নির্বাচনী প্রচারণার সেই সংবাদগুলো তুলে আনে এনটিভির সংবাদকর্মীরা। যেমন দিল্লি নয়, তেমন পেন্ডে নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। ত্রয়োদশ নির্বাচনে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বাংলাদেশ সরকারে অভিষেকের মুহূর্তগুলো সরাসরি সম্প্রচারের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেয় এনটিভি। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। সবার আগে বাংলাদেশ, এমন স্লোগান নিয়ে প্রান্তিক গণমানুষের ভাগ্য উন্নয়ন ও দেশ গড়ার শপথ নিয়ে এগিয়ে যাওয়া সরকারের ভালো মন্দ সব সংবাদে নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি নিয়ে তুলে ধরছে এনটিভি। এনটিভির দীর্ঘ পথ চলায় এমন কিছু অসঙ্গতি তুলে ধরেছে যা সমাজ, ব্যক্তি ও জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এই যেমন সিলেটে বিনা অপরাধে 23 বছর কারাগারে ছিলেন সহজ সরল
ফজলু মিয়া। তার মা বাবা জানতেনই না যে তিনি বেঁচে আছেন। এনটিভিতে তার দীর্ঘ কারাবাসের দৃশ্য তুলে ধরার পর কেমন করে মুক্তি পেয়েছিলেন সেই ফজলু মিয়া? 1993 সালের 11 জুলাই সিলেটের আদালতপাড়া থেকে সন্দেহভাজন হিসেবে 54 ধারায় আটক করা হয়েছিল ফজলু মিয়াকে। শুধু তাই নয়, তাকে দীর্ঘদিন আটকে রাখার কৌশল হিসেবে পাগল আইনও ফজলুর উপর প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন প্রতিবেশী ও আইনজীবীরা। অনুসন্ধান করতে গিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে এই প্রতিবেদকের সাথে কথা হয় ফজলুর। আদালতের চোখে কোনো অপরাধ না করেও এ পর্যন্ত অন্তত 197 বার আদালতে হাজিরা দিতে হয়েছিল ফজলুকে। অবশেষে এনটিভিতে তাকে নিয়ে প্রতিবেদন প্রচারের পর 198তম হাজিরার দিনে সহপাঠীর জিম্মায় জামিন পেয়েছেন ফজলু মিয়া। এনটিভিতে নিউজের পর কত দ্রুত টনক নড়ল আদালত আর প্রশাসনের। 2 দিনের ব্যবধানে ফজলুর দীর্ঘ 23 বছরের অন্ধকার জীবনের ইতি ঘটল কিভাবে? এনটিভিতে প্রতিবেদন প্রচারের একদিনের মাথায় আসে জামিন, তারও একদিনের মাথায় আসে ফজলু মিয়ার অনেক প্রতীক্ষিত মুক্তির ক্ষণ। সময় তখন দুপুর 12:15। ফজলু মিয়া যে বেঁচে আছেন তাই জানতেন না তার মা বাবা। ছেলের জন্য কাঁদতে কাঁদতে চোখ হারিয়েছিলেন তার মা। এনটিভি নিউজের কারণে ছেলেকে ফিরে পান অশীতিপর বৃদ্ধা মা। কেমন ছিল ছেলেকে ছুঁয়ে দেখার সেই দৃশ্য? বিনা অপরাধে 23 বছর কারাভোগের পর মাকে ফিরে পেলেন সিলেটের ফজলু মিয়া। বাক ও দৃষ্টি প্রতিবন্ধী ফজলু মিয়ার মা মজিরন বেওয়া ছেলেকে কাছে পেলেও দেখতে পারলেন না তার সন্তানের এখন কি হাল। কথাও বলতে পারলেন না তিনি, শুধু হাত দিয়ে ছুঁয়ে দেখলেন প্রিয় সন্তানকে। আবেগে কথা বলতে পারেননি ফজলু মিয়াও। দর্শক, আবু সাঈদের 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর সেই দৃশ্য আমরা এখনো কেউ ভুলতে পারিনি। প্রথম এমন দৃশ্য যে সরাসরি এনটিভি টিম তুলে ধরেছিল তাও নিশ্চয়ই আপনাদের জানা। কেমন করে পুলিশের গুলির মুখে সেই দৃশ্য তুলে ধরেছিল এনটিভি টিম? আমাদের এনটিভির লাইভ চলাকালীন সময়ে একেবারে এখান থেকে একেবারেই সামনে রাস্তার জাস্ট মধ্যভাগে আবু সাঈদ 2 হাত 2 দিকে উঁচু করে বুক চিতিয়ে পুলিশের দিকে এগিয়ে আসার চেষ্টা করে। আর পুলিশ ঠিক এই জায়গাটা থেকে একদম অনেকটা ব্ল্যাঙ্ক রেঞ্চের মতো জায়গা থেকে খুব কাছাকাছি গুলি ছোড়ে। উনি এই গুলি লাগার পরও দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন, কিন্তু একটি সময় উনি দ্রুত পড়ে যান। আবু সাঈদের যে 2 হাত প্রসারিত করার ছবিটি আমি এনটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করার চেষ্টা করি। সে এখানে দাঁড়িয়ে থাকে এবং পরবর্তীতে সে রাস্তার ডিভাইডেডের ওপাশে যে পড়ে যায় এবং তার কয়েকজন সহকর্মী এসে তাকে ধরে পার্কের মোড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই ছবিগুলো আমি দেখানোর চেষ্টা করি। চাপ আসে এনটিভি কর্তৃপক্ষের উপর। আবু সাঈদের গুলি করার দৃশ্য যেন সরিয়ে ফেলা হয়। হাসিনা সরকারের চাপের কাছে নতি স্বীকার করেনি এনটিভি কর্তৃপক্ষ, যার কারণে দফায় দফায় বন্ধ করে দেয়া হয় এনটিভির সম্প্রচার। কেমন করে এনটিভির একটি ভিডিও জুলাই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিল তা বর্ণনা করছিলেন আবু সাঈদের সহযোদ্ধারা।
এই একটা ফুটেজই এদেশের মানুষকে জাগিয়ে তুলেছিল, প্রত্যেককে রাস্তায় নেমে আসতে উদ্বুদ্ধ করেছিল, প্রতিটা মানুষের হৃদয়ে দাগ কেটেছিল। এটাই সাংবাদিকতার শক্তি, এটাই ক্যামেরার শক্তি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করতে পারবো না। এদেশের 18 কোটি মানুষ প্রত্যেকে আপনাদের কাছে চরমভাবে কৃতজ্ঞ। আপনারা আপনাদের পেশার মর্যাদা রক্ষা করেছেন, আর এমন সময় আপনারা আপনাদের পেশাগত মর্যাদা রক্ষা করেছেন যখন আপনাদের বহু সহকর্মী তারা ভয়ে হোক, কোনো চাপে পড়ে হোক বা যে কোনো কারণেই হোক তারা তাদের কাজটা করতে পারেনি। সেরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে সব ধরনের ভয়ভীতির মধ্যে থেকে আপনারা আপনাদের কাজটা করেছেন, সেজন্য জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। আবু সাইদ যে পুলিশের গুলিতে নিহত হয়েছে তা প্রথম এনটিভির খবর থেকেই জানতে পারে তার পরিবার এবং স্বজনরা। আবু সাইদের শাহাদাতের পথ ধরে আন্দোলন তুঙ্গে যেতে থাকে, দ্রুত বাড়তে থাকে লাশের সংখ্যা। আওয়ামী লীগ ছাড়া সব মত পথের মানুষ রাস্তায় নেমে আসে। পতন হয় হাসিনা সরকারের। একটি সরাসরি সম্প্রচার দৃশ্য সরকার উল্টে দেয়। দর্শক, আমি শফিক শাহিন এ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে বিরতির পর নুজহাত সাওম ফিরবে অনুষ্ঠান বিভাগের চমৎকার সব অর্জন নিয়ে। এনটিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ শফিক শাহিন। আপনার মাধ্যমে এনটিভির সংবাদ বিভাগের গুরুত্বপূর্ণ কিছু অর্জনের কথা আমরা জানলাম। এবার এনটিভির অনুষ্ঠান বিভাগ বিনোদন জগতে গত 23 বছরে যে উল্লেখযোগ্য কাজগুলো করেছে তার অংশবিশেষ আপনাদের কাছে তুলে ধরতে চাই। এ পর্যায়ে আপনাদের সাথে আছি আমি নুজহাত সাওম। এনটিভির জন্মলগ্ন থেকেই অনুষ্ঠান বিভাগ সফলতার সাথে ধারাবাহিক নাটক, একক নাটক, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, রিয়েলিটি শো, বিশেষ দিবসকে ঘিরে ভিন্ন ও গবেষণাধর্মী অনুষ্ঠান সহ বিভিন্ন বিষয়ভিত্তিক অনুষ্ঠান নির্মাণ করেছে, যা বিনোদনের পাশাপাশি সামাজিক ও পারিবারিক আদর্শকে তুলে ধরেছে এবং প্রতিফলিত করেছে দেশজ সংস্কৃতিকে। ধারাবাহিক নাটকে এনটিভি ছিল বরাবরই অনন্য। রঙের মানুষ, অন্ধকারের ফুল, শ্যাওলা, 3 পুরুষ, স্পর্শের বাইরে, কাছের মানুষ, রমিজের আয়না, এফএনএফ, হাউসফুল, ফ্যামিলি ক্রাইসিস, পরের মেয়ে, কাঁচের পুতুল, মা বাবা ভাই বোনের মতো জনপ্রিয় সব ধারাবাহিক নাটক এনটিভি উপহার দিয়েছে তার দর্শকদের। তোরে বুকের শাস্তি হবে, তাই তোরে ক্ষমা চাইতে হবে। বল আব্বাজান, আমারে ক্ষমা করে দেন। কাকা কিছু মনে করবে না, আমরা মাফ চাও। আচ্ছা ঠিক আছে। তার আগে নিজে থাকা পাই টু পাই খুলে বলে হোমওয়ার্ক মুখস্থ বলে তারপর এখানকার ব্যবস্থা আমি করতে। হ্যাঁ, এটা তো পুরান কথা। ও সালমা যেদিন বিদেশে থাকবো তার জায়গায় একটা নতুন লোক নিয়োগ দিব দিনের জন্য। না, কিন্তু কে বসবে ওই টেবিলে? এই যে শুনেন একটু, বলুন ডক্টর ফয়সাল কি এসেছেন? না, উনি আজকে আসেননি। কখন আসবেন? উনি তো আসবেন না, উনি ছুটিতে আছেন। ও আচ্ছা, ঠিক আছে আপু। কি নিয়ে কথা বলছিলে? বলবো তোর বিয়ের ব্যাপারে। বিয়ে? আমার? হ্যাঁ। মেয়ে কোথায়? মেয়ে নিয়ে আসো, আমি তো রেডি। তাই? হ্যাঁ।
আমার তো মেয়ে দেখছি। দেখো দেখো, পরে কিন্তু না করতে পারবে না। যা দেখা যাবে। হ্যাঁ, আমাদেরকে গাছে উঠে আবার মই সরিয়ে নিও না কিন্তু। ঠিক আছে? আর রোজলা ভাই, আমি তখন কোনো জায়গায় দুলে ভাই নক না করে ঢুকি না, তোদের রুমে নক করে ঢুকি না। আপনি টয়লেট বলেন আর বাস বলেন, বাসের দরজায় আমি নক করে উঠি, রিক্সার দরজা নাই দেখে নক করতে পারি না। কি রে, কি করছিস তুই? তেল মালিশ করতেছি। কি তেল? সরিষার তেল। কেন, বাতের সমস্যা নাকি? তো সর্ষের তেল কোথায় বলি তুই? দোকানের তেল না এগুলো? মনে হয় আমাদের তেল লাগলে তুই আমাকে বলতি। হ্যালো, জি আমি একটু স্যারকে চাচ্ছিলাম। তুমি কে বলছো? আমি ওনার স্টুডেন্ট। ও তো আমার কাছে ফোনটা রেখে একটু কাজে গেছে। আচ্ছা, আজকে কি উনি মোবাইলটা নেবেন নাকি মোবাইলটা আপনার কাছেই থাকবেন? মানে আমি ওনাকে একটা মেসেজ দিতাম। না, তুমি একটু পরেই ফোন করো, 5 মিনিট বাদেই চলে আসবে ও। ঠিক আছে। আচ্ছা, আপনি কে বলছেন? আমি ফারিয়া। কি ব্যাপার, তোমাকে রেখে গেলাম একটা রোদেলা দুপুর, আর এসে দেখছি ভর সন্ধ্যা, একটা জোনাকি পোকাও নেই। তোমার ফোন আসছিল। কে করছিল? তুমি নিজেই দেখো তোমার মোবাইল। আর তুমি ধরো নেই? কে করছিল? নাম উঠে নাই। তো নাম না উঠলে আমি কিভাবে জানবো যে কে করছিল? না, এমন কিছু নাম্বার থাকে যেগুলো সেভ করার দরকার হয় না, নাম্বার দেখলেই চেনা যায়। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। আরে বাথরুমে কে ঢুকলো? আয়শা, আরে শিক্ষকতার চাকরি আমাকে দেখে বুঝতে পারছো না তোমরা? আরো অভিজ্ঞতার দরকার আছে। সবকিছু নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই, তাই না? ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যাই, নিচে ছাদ একটাই। পৃথিবীর সব মানুষের মুক্তি চাইলেই আমরা ঘটাতে পারি। একটা ছাদের নিচেই আমরা করেছি দিন যাপন, মা বাবা ভাই বোন, মা বাবা ভাই বোন। একক নাটক এবং টেলিফিল্মের ক্ষেত্রেও এনটিভির ভূমিকা অনন্য। যে কোনো নির্দেশকের কাছে এনটিভির জন্য একক নাটক বা টেলিফিল্ম নির্মাণ অত্যন্ত গৌরবের। উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে সন্ধি, ক্যাথারসিস, ঘুমঘর, মনসুরা জংশন, যে জীবন ফড়িংয়ের, হাত, সময় চুরি, পারি, ক্যারাম, কবি, ব্যাচ 27, বুকের বাঁ পাশে সহ অসংখ্য একক নাটক ও টেলিফিল্ম। তোমার রাষ্ট্রবিজ্ঞানের কাজ হচ্ছে এর গতি, প্রকৃতি, বিধি, নিষেধ, ধর্ম, রাষ্ট্রনীতি। আর রাষ্ট্রবিজ্ঞান যে চলমান, এটা চলতে চাইলে আর থামেই না, রাষ্ট্রবিজ্ঞান চলতে থাকে। অল্প একটু জায়গা আসবে না ভাই? নে খেয়াল খেয়াল খেয়াল। মনে হয় তুমি তাই গো আমার। কি ব্যাপার কবি গালিব? তোরা এই ভালো লোকটারে কেন খামাখা নারিস কত? হ্যাঁ, খুশি। তুমি হারাবে না স্মৃতিগুলো যাবে রয়ে। ড্রাইভার সাহেব একটু থামান তো। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। বললাম তো আপনি পারবেন, সময় সব বদলে দেবে। এনটিভি নাটকের পাশাপাশি বাংলা গানের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে নির্মাণ করেছে জনপ্রিয় সব সঙ্গীতানুষ্ঠান, যেমন কিছু কথা কিছু গান, ভালোবাসো মোর গান, কে তাহারে চিনতে পারে, বাজো এবং বাজাও,
যে গান গৌরবে বহমান, আমারও গাইতে ইচ্ছে হলো, মিউজিক জ্যাম, ভব নদীর কূলে, গীতিময়, স্বর্ণালী স্মৃতি, মাটির গানের মতো অসংখ্য অনুষ্ঠান। দর্শক, এত অনুষ্ঠানের মধ্য থেকে আপনাদের প্রিয় কিছু অনুষ্ঠানের অংশ বিশেষ তুলে ধরছি এখন। আমি কাটাবো সোনালি দিন। কোন বনে ডাকিল কোকিল রে, কোন বনে ডাকিল কোকিল রে, ও মোর কোকিল হিয়ায় লাগালো মায়া রে, কোন বনে ডাকিল কোকিল রে। জাত, ধর্ম, বর্ণ ও গোষ্ঠী অস্বীকার করে মানুষকে তিনি দেখেছিলেন সহজ মানুষ করে, আবার সেই মানুষের ভেতরে তীব্র আত্মজিজ্ঞাসা তৈরি করে আবিষ্কার করতে চেয়েছিলেন জীবনের সব ফাঁকি আর প্রহসনকে। মোর দশা কি এমন হয়, ওই চরণের দাসে যোগ্য নয়, ওই আমি ওই চরণের দাসের যোগ্য নয়। সেলফোন আমার সেলফোন, তুমি সারাক্ষণ আছো সঙ্গে, কি যে জাদু কি যে রঙ্গ মায়ায় জড়িয়েছো জানো অঙ্গে। সেলফোন আমার সেলফোন, তুমি সারাক্ষণ আছো সঙ্গে, কি যে জাদু কি যে রঙ্গ মায়ায় জড়িয়েছো জানো অঙ্গে। তোমার তালে সুর হারিয়েছি, ভুলেছি আপন চাল, তোমার হাতেই সঁপে দিয়েছি মন্তরিটার হাল। হলো মালিনী এনেছো কি মালা, এনেছো কি মালা, ভরি তনু ডালা, এনেছো কি মালা, ভরি তনু ডালা। Welcome back once again to your favorite and the coolest musical show, Music Jams. মন চায় ছুটতে, মন চায় খুঁজতে, মন চায় ধরতে, মন চায় বাঁধতে। টেলিভিশনের একটি জনপ্রিয় ধারা হলো ডেইলি সোপ। এনটিভিও কোনো অংশে পিছিয়ে নেই, তৈরি করেছে অত্যন্ত জনপ্রিয় সব অনুষ্ঠান, যেমন শুভ সন্ধ্যা, আজকের সকাল, স্বাস্থ্য প্রতিদিন, আজ সকালের গানের মতন দর্শক নন্দিত অনুষ্ঠান। নায়করাজ রাজ্জাক, আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শুভ সন্ধ্যায়। আমিও শুভেচ্ছা জানাচ্ছি নতুন এই টেলিভিশন স্টেশন এনটিভিকে, আন্তরিক শুভেচ্ছা। সুপ্রভাত। আজ সোমবার 2রা ফাল্গুন 1411, 14 ফেব্রুয়ারি 2005। প্রিয় দর্শক, বিশ্ব ভালোবাসা দিবসে দেশে এবং দেশের বাইরের সকল দর্শককে ফারাজ শারমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত অনুষ্ঠান আজকের সকালে। আমরা এখন বাংলাদেশে যত ওষুধ খেয়ে নেই, ফার্মেসিতে গেলেই মাথা ব্যথা করতেছে, প্রেশারের ওষুধ দেন বা ব্যথার ওষুধ খাই, এটা যে কি পরিমাণ ক্ষতিকর এবং এটা একটা মহামারী হিসেবে দেখা গিয়েছে। তুমি আর নেই সে তুমি, সাধুর সাধ বাজাল
বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রথম রিয়ালিটি শো হলো ক্লোজ আপ 1 তোমাকেই খুঁজছে বাংলাদেশ। এই অনুষ্ঠানটি 4টি সিজন সারা বিশ্বে এনটিভির জনপ্রিয়তাকে চূড়ান্ত রূপ দেয়। এর পাশাপাশি এনটিভির আরও কয়েকটি সফল ও জনপ্রিয় রিয়ালিটি শো হলো সুপার হিরো সুপার হিরোইন, মার্স অলরাউন্ডার, পিএইচপি, কোরআনের আলো, হাসো, নেক্সট টিউবার, কঙ্কার সেরা পরিবার, সিক্রেট বিউটি এক্সপার্ট। আলো ছড়াবে উপস্থাপনায়। আছো তুমি এত কাছে তো লাগে যেন অল্প, তোমার আমার এই তো প্রেমের ছোট গল্প। মার্কস অলরাউন্ডার দেশের স্কুলগামী শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ের জাতীয় পর্যায়ের এই একমাত্র প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি দেশের 7টি বিভাগকে 25টি জোনে ভাগ করে শুরু হয় মাঠ পর্যায়ের বাছাই প্রতিযোগিতা। প্রায় 3.5 লক্ষ প্রতিযোগী প্রাথমিক ও মাধ্যমিক এই দুটি গ্রুপে অংশগ্রহণ করে প্রতিভার শ্রেষ্ঠত্বের পরীক্ষা দিতে। দেশের বরেণ্য সব শিল্পীরা মাঠ পর্যায়ের এই সব প্রতিযোগীদের মধ্য থেকে বেছে আনেন সেরা সব প্রতিভাবানদের। দেশ সেরা 400 মার্কস অলরাউন্ডার ঢাকায় আসে সেরা শতকের তালিকায় নাম লেখাতে, শ্রেষ্ঠত্বের পরীক্ষা দিতে। চলুন বন্ধুরা দেখি কারা হয় আজ সেরা মার্কস অলরাউন্ডার। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার কাছে কবুল হোক আমাদের সকলের প্রচেষ্টা। আমি ব্যক্তিগতভাবে তার সুরে হারিয়ে গেছি। কে সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে? প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। মারিসা, তুমি তো একের পর এক চমক দিয়ে যাচ্ছ, তো আমি জানি না সামনে তোমাকে কে টপকাতে পারবে। দেখা যাক কি হয়। বিউটিফুল ভিডিও, আই রিয়েলি লাইকড ইট। কিন্তু আমি যেটা বলবো যে একটু ক্রিটিসিজমের জায়গা থেকে বানান টানান ঠিক রাখবে। থ্যাংক ইউ। সুপারস্টার নায়ক, চিরসবুজ নায়ক রয়েছেন আমাদের বিচারক আমিন খান। তো বাংলা মুভি শেষ হয় কখন? যখন দেখবেন স্ক্রিনে উঠছে সমাপ্ত। জনপ্রিয় শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং তাঁদের পরিবারকে নিয়ে এনটিভি নির্মাণ করেছে নানা বর্ণের সব অনুষ্ঠান। তার মধ্যে কি কথা তাহার সাথে, আপন আলোয়, সম্পর্ক, যত মধুর ভুলগুলি, প্রজন্ম কথা, বন্ধু তোমারই খোঁজে, রঙিন পাতা বিশেষভাবে উল্লেখযোগ্য।
আজিজ ভাই, আমি আপনার জন্মের তারিখটা জানি 27শে সেপ্টেম্বর, বছরটা জানি না। মানে এত কিছু বলে আপনি প্রথমেই প্রমাণ করে দিতে চান যিনি একটি প্রাগৈতিহাসিক মানুষ? না না, মোটে মোটে প্রায় 60-70 বছর আগে জন্ম হয়েছে, এতদিন আগের কথা। একটি এমন দুঃখ দাও সুখের বুকে বাঁচে, একটি এমন চুমু দাও চোখের জলে ভাসে। বাহ। প্রিয় দর্শক, আমি টিনা সালাম মঞ্জুর, আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের সম্পর্কে। আমাদের আজকের অতিথি অভিনয় শিল্পী খালেদ খান এবং কণ্ঠশিল্পী মামুন জাহিদ খান, দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দুই ভাই একসাথে আমাদের সময় দিয়েছেন। আমি জানি এত ব্যস্ততার মধ্যে এই জিনিসটা ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট। অসংখ্য ধন্যবাদ। আমরা সুযোগ পেয়েছি, ধন্যবাদ আপনাকে। একজন চেয়েছিলেন তার আকাশ ছুঁতে। আকাশের ধারণা তার কাছে শুধু নীল নয়, নীল আকাশ যদিও ছোঁয়া যায় না, তবু জীবনের রঙ্গমঞ্চে যে আকাশ তিনি ছুঁয়েছেন, জীবনের নানা রং মুঠো ভর্তি করে এই যে উড়িয়ে দিচ্ছেন, তা তো ভুল নয়। আপনার জীবনের এমন একটি মধুরতম ভুলের কথা জানতে চাই, যে ভুলে আমরা এই সময়ের একজন খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামানকে পেয়েছি। প্রিয় ভুলগুলি যে শব্দটা আপনি বললেন, আমি বলবো ভুল নয়, প্রিয় বাসনাগুলি। আমার প্রথম যে বাসনা ছোটবেলায়, তখন তো এমন একটা অবস্থা ছিল, যা দেখতাম মনে হতো আমি যেন তাই হই। 60-এর দশকে যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, মধ্য দশকে, তখন আমার খুব ইচ্ছে হলো যে আমি গিটার শিখব। তো আমি বাবাকে বললাম আমাকে একটা গিটার কিনে দেন, কিন্তু আমার একটা দাবি ছিল যে গিটারটা আমি রাজশাহী শহর থেকে কিনবো না। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে। এরকম অনেক পাতাই কেটে রাখা হয়েছে, সেটা হচ্ছে আম্মার কাছে এখনো আছে। হ্যাঁ, আম্মার কাছে এই কালেকশনগুলো ভরপুর। থাকে না যে কোনো মুভি দেখা, কোনো একটা ছবি দেখলে তো ছবি দেখছি পিছিয়ে যেটা করে না, ওই কাজগুলো ছোটবেলা হয়েছে। ঈদ মানেই বর্ণাঢ্য সব আয়োজন। এনটিভির জন্মলগ্ন থেকেই ঈদ আনন্দকে উৎসব মুখর করে তুলতে আয়োজন করে আসছে নানান বর্ণের সব অনুষ্ঠান, নাচ, গান, তারকা আড্ডা, গেম অ্যান্ড ফান শো, এছাড়া শিশুদের অংশগ্রহণে অসংখ্য বিচিত্রানুষ্ঠান দিয়ে দর্শকদের মন জয় করে আসছে এনটিভি। মন চাই প্রতিদিন তুমি আমি একদিন, হাত রেখে দুটি হাতে দূর কোথাও উধাও হতে, যেথায় পৃথিবী রঙিন। মন চাই প্রতিদিন। বাহির বলে দূরে থাকো, ভিতর বলে আশিক না। বাহির বলে দূরে থাকো, ভিতর বলে আশিক না। ভিতর বলে দূরে থাকো, বাহির বলে আশিক না। আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি,
বিভিন্ন জাতীয় দিবস ও উৎসবকে ঘিরে এনটিভি দিনব্যাপী সাজিয়ে রাখে নানান বিনোদন ও গবেষণাধর্মী অনুষ্ঠান দিয়ে। 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বৈশাখ ও বসন্ত উৎসব, মে দিবস, মা দিবস, নারী দিবস, রবীন্দ্র নজরুল জয়ন্তী সহ এনটিভি প্রতি জন্মদিনই সাজানো হয়ে থাকে নানান বিনোদন, তথ্যবহুল ও গবেষণাধর্মী অনুষ্ঠান দিয়ে। কল্লাসার খোরা ভাই জিনগতি লাগাম নাই, কল্লাসার খোরা ভাই, কল্লাসের ঘোরা ভাই জিনগতি লাগাম নাই, ছাইড়া দিলাম কামসাগর পাখারে রে। মুর্শিদে দিলে খাই মিলবে আকাশে চাঁদ, পাপ যন্ত্রণা যাবে মুছা রে। মন তুই দেখি না রে, চিনলি না রে, কোন মানুষ বিরাজ করে আমার দিলে সরে, আমার দিলে সরে। মনটা আমার আর কারো নয়, তোমারই যেন চিরদিনই রায়। মনটা আমার আর কারো নয়, তোমারই যেন চিরদিনই রায়। তোমার সাথে জীবন মরণ, হৃদয় আমার বারে বারে কয়। বউ কথা কও পাখি ডাকে বসে হিজল ডালে, আমার যা আছে সবই দেব তোমায়, ওগো জন্মভূমি। এনটিভির বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ করছি। সুধীবৃন্দ, এনটিভির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এনটিভির সব রকম সাফল্য কামনা করছি। তবে কোনো বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল আয়োজন অনুষ্ঠানে আমার আসার সুযোগ আজই প্রথম হলো। আজ আমি কিছুটা গৌরব বোধ করছি এই কারণে যে বহু মতের অবাধ প্রকাশ এবং সংবাদ ও গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা এদেশে আমাদের হাত দিয়েই এসেছিল। বাংলাদেশে আমরাই প্রথম খুলে দিয়েছিলাম আকাশের দরজা। এর আগেরবার আমাদের সরকারি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে CNN ও বিবিসির খবর ও অনুষ্ঠান সম্প্রচার প্রথম শুরু করেছিল। তথ্যের প্রবাহকে করা হয়েছিল অবাধ ও অর্গলমুক্ত। সেই পথ ধরেই এসেছে বেসরকারি উদ্যোগে দেশে বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেল প্রতিষ্ঠার সুযোগ। যারা এই সুযোগকে আইনসম্মত পন্থায় কাজে লাগিয়েছেন, আমি সেই সব উদ্যোক্তাকে জানাচ্ছি ধন্যবাদ। আমি সংবাদ ও গণমাধ্যমের সঙ্গে জড়িত সকলকে বিনীতভাবে মনে করিয়ে দিতে চাই যে এসব কারণ আপনাদের কাছ থেকে পেশাগত সততা, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার প্রত্যাশা ও দাবিকে আরও জোরালো করেছে। আমাদের দেশ, সমাজ, জীবনধারা, মূল্যবোধ, বিশ্বাস ও সংস্কৃতি এবং জীবন সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মানুষের এগিয়ে চলার কাহিনী ও ছবি শিল্পসম্মতভাবে ফুটে উঠবে আপনাদের অনুষ্ঠানমালায়, এ আমার প্রত্যাশা। আমার আরও 5টি দাবি আছে সব সম্প্রচার মাধ্যমের কাছে। 1. শিশুদেরকে গুরুত্ব দেবেন। 2. নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে
এগিয়ে আনতে সহায়তা চাই। 3, প্রবাসী বাংলাদেশিদের কথা ভুলবেন না। 4, সমাজে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার করতে ভূমিকা রাখুন। এবং 5, হতাশার অন্ধকার না ছড়িয়ে আশার আলো জ্বেলে দিন। আজ এ পর্যন্তই। আমার কথা যারা শুনলেন সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় দর্শক, এনটিভির অনুষ্ঠান বিভাগ গত 23 বছরে যে অগণিত অনুষ্ঠান নির্মাণ করেছে তা যেমন বিষয় নির্বাচনে বৈচিত্র্যপূর্ণ, তেমনই ছিল আধুনিক ও নান্দনিক। এভাবেই এনটিভির অনুষ্ঠান বিভাগ তার সৃষ্টিশীল কাজ উপহার দিয়ে যাবে আগামীতেও। এবং অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা জানব এনটিভির অনলাইন বিভাগের অর্জনের অগ্রযাত্রার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভির 24 বছরে পদার্পণ উপলক্ষে বিশেষ আয়োজন অর্জনে অগ্রযাত্রায় এনটিভি। এই আয়োজনে অনলাইন বিভাগের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি শামিমা বৃষ্টি। সুখে সমৃদ্ধিতে 23 বছর ধরে আমাদের সাথে থেকেছেন, এজন্য জানাচ্ছি কৃতজ্ঞতাও। এনটিভির 23 বছরের এই অগ্রযাত্রায় আজ 11 বছর 5 মাস 2 দিন ধরে এনটিভি অনলাইন আপনাদের পাশে আছে। শুরুতেই ছিল একটি সাহসী সিদ্ধান্ত, নেতৃত্বে এনটিভি। এক নিমিষে বদলে গেল পুরো টেলিভিশন ইন্ডাস্ট্রি। 2014 সাল এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর এক দূরদর্শী সিদ্ধান্ত নিলেন। এক ঝাঁক তরুণ ও উদ্যমী সংবাদকর্মী নিয়ে 1 ফেব্রুয়ারি সাড়ম্বরে যাত্রা শুরু করলো এনটিভি অনলাইন। ভাষা মাসের প্রথম দিনে এনটিভির অনলাইনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। শুধু ড্রয়িং রুমের টিভি সেটের সামনেই নয়, দর্শক পাঠকের হাতের মুঠোয় পৌঁছে গেল এনটিভির খবর আর বিনোদন। সৃষ্টি হলো দেশের ডিজিটাল মিডিয়ার এক নতুন ইতিহাস। বাংলা ও ইংরেজি 2 ভাষাতেই যাত্রা শুরু করে এনটিভির অফিসিয়াল ওয়েবসাইট ntvbd.com। ইউজার ফ্রেন্ডলি পোর্টাল, দৃষ্টিনন্দন ডিজাইনের সঙ্গে যুক্ত হলো জাতীয় ও আন্তর্জাতিক সারা জাগানো সব খবর, ক্রিকেটের বল বাই বল আপডেট, ফিচার, লাইফস্টাইল আর বিনোদনের খবর। খুব দ্রুতই 190টিরও বেশি দেশ ও অঞ্চলের কোটি কোটি পাঠকের আস্থার ঠিকানা হয়ে ওঠে। কারণ টিভিতে প্রচারিত নাটক, রিয়েলিটি শো, গান ও নাচের অনুষ্ঠান সহ অনুষ্ঠান বিভাগের নানা আয়োজন ও সংবাদের অন্যতম বৃহত্তম আর্কাইভ হয়ে উঠেছে এনটিভি অনলাইন, যেখানে দর্শক যখন ইচ্ছা তখন তার মনের মতো অনুষ্ঠান ও সংবাদ দেখতে পান। এনটিভি অনলাইনের পথ চলা মসৃণ ছিল না। শুরুর দিনই তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে পড়েন এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয় তাকে, কিন্তু দমে যায়নি এনটিভি অনলাইন। সরকারের চোখ রাঙানি উপেক্ষা করে একের পর এক প্রকাশিত হতে থাকে এক্সক্লুসিভ সব স্টোরি। জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান কিংবা জামায়াত নেতা মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিটি মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ বিবরণ প্রকাশ করে এই পোর্টাল। স্বাধীন কণ্ঠস্বর দমনে 2018 সালে পাশ হয় কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইন। এরপর 30 ডিসেম্বরের রাতের ভোটের নির্বাচন। ভিন্ন মতের উপর নেমে আসে কঠোর দমন পীড়ন। এই দমবন্ধ নিয়ন্ত্রিত পরিস্থিতিতেও সুসাংবাদিকতা অব্যাহত রাখে এনটিভি। দেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রহসনের বিচারের প্রতিটি মুহূর্ত, আদালত কক্ষের ভেতরের কথোপকথন ভার্বাটিম বা হুবহু আকারে প্রকাশ করে দেশবাসীকে সত্য জানাতে আপোষহীন ভূমিকা রাখে এনটিভি অনলাইন। এছাড়া দেশের চাঞ্চল্যকর ও সারা জাগানো ঘটনায় সরেজমিন প্রতিবেদন করে পাঠক দর্শককে আপডেট রাখে এনটিভি। ফেনীর নুসরাত হত্যাকাণ্ড, কক্সবাজারে মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচার, মিন্নির বিচারের রায় সরেজমিন কভার করে এনটিভি অনলাইন।
এছাড়া এক্সক্লুসিভ ইন্টারভিউ প্রকাশিত হয় দেশের বরেণ্য আইনজীবীদের। তাদের মধ্যে ছিলেন ডক্টর কামাল হোসেন, বাসেত মজুমদার, সানাউল্লাহ মিয়া এবং ব্যারিস্টার আমিরুল ইসলামের মতো দেশের শীর্ষস্থানীয় বিশিষ্ট আইনজীবীদের বিশেষ সাক্ষাৎকার। খেলার মাঠের ছক্কা ও গোল উদযাপনের দ্রুতগতির খবর ও ছবি প্রকাশিত হয় এনটিভি অনলাইনে। শুধু কঠিন খবরই নয়, বিনোদনের দুনিয়াতেও এনটিভি অনলাইন এক তুমুল জনপ্রিয় নাম। বিনোদন তারকাদের এক্সক্লুসিভ গ্যালারি, লাইফস্টাইল এবং প্রযুক্তি দুনিয়ার খুঁটিনাটি নিয়ে সাজানো পোর্টালটি তরুণ প্রজন্মকে দারুণভাবে আকর্ষণ করে। সোশ্যাল মিডিয়ায় এনটিভি অনলাইনের দাপুটে অবস্থান রয়েছে। ফেসবুকে চ্যানেলটির সব পেজে প্রায় 3 কোটির বেশি ফলোয়ার রয়েছে। পাঠক বিভিন্ন ঘটনায় কমেন্ট, লাইক বা রিয়াকশন দিয়ে সরাসরি তাদের অনুভূতি, এনটিভি নিয়ে ভালো লাগা কিংবা মন্দ লাগা প্রকাশ করে। পাশাপাশি ইনস্টাগ্রাম, এক্স, লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে বহু দর্শক ও পাঠক এনটিভিকে অনুসরণ করে। সিইং ইজ বিলিভিং বা দেখলেই বিশ্বাস, এই মোটোকে ধারণ করে সময়ের সাথে আগামীর পথে এনটিভি অনলাইনকে অন্য সবার চেয়ে আলাদা করেছিল এর ভিডিও কন্টেন্ট। যখন ডিজিটাল মাধ্যমে ভিডিও পাইরেসি ছিল নিত্যদিনের ঘটনা, ঠিক তখনই 2014 সালে দেশের প্রথম গণমাধ্যম হিসেবে ইউটিউবের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস এর মাধ্যমে ভিডিও প্রকাশ শুরু করে এনটিভি অনলাইন। বিশ্বের যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছেন তারা যেন তাদের মধ্যে এনটিভি অনলাইনকে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হিসেবে আমরা তুলে ধরতে চাই। ফলশ্রুতিতে নাটক, খবর আর বিনোদনের এক বিশাল ডিজিটাল আর্কাইভ তৈরি হয়। বর্তমানে এনটিভির একাধিক ইউটিউব চ্যানেলে 26 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে, যা দেশের অন্যতম বৃহত্তম এবং শীর্ষস্থানীয় ডিজিটাল ভিডিও নেটওয়ার্ক। ফ্যাসিবাদের পতনেও এনটিভি অনলাইনের ভূমিকা ছিল ঐতিহাসিক। ছাগলকাণ্ডের মতিউরের সাক্ষাৎকার কিংবা ডিবি হারুনের ভাতের হোটেলের কারসাজি প্রথম দেশ জুড়ে ভাইরাল হয় এনটিভি অনলাইনের কল্যাণে। 2024 সালের জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে মাঠ থেকে খবর পরিবেশন করেন সাংবাদিকরা। রংপুরে বীর আবু সাইদকে পুলিশের নির্মম গুলি ও হত্যাকাণ্ডের দৃশ্য ধরা পড়ে এনটিভির ক্যামেরায়। সেই দৃশ্য বিশ্বজুড়ে ছড়িয়ে দেয় এনটিভি অনলাইন এবং পতন ত্বরান্বিত হয় ফ্যাসিবাদী সরকারের। 5 আগস্টের পর আশুলিয়ায় লাশ পোড়ানোর মতো, গা শিউরে ওঠা নৃশংসতার খবরের মতো অসংখ্য ঘটনা সরেজমিন প্রচার করে এনটিভি অনলাইন। প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে 2025 সালে এনটিভি অনলাইন চালু করে এক শক্তিশালী মাল্টিমিডিয়া বিভাগ। দেশ জুড়ে নিয়োগ পান শতাধিক দক্ষ প্রতিনিধি। শুরু হয় হাইপার লোকাল জার্নালিজম। মাঠ পর্যায়ের লাইভ রিপোর্টের কারণে কোথাও তাৎক্ষণিক রাস্তা সংস্কার হয়েছে, কোথাও স্কুল শিক্ষার্থীরা পেয়েছে টিফিন, আবার কোথাও পৌঁছে গেছে জরুরি মানবিক সহায়তা। এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশব্যাপী নানা ইতিবাচক তৎপরতা এবং দিক নির্দেশনা জনগণের সামনে সফলভাবে তুলে ধরেছে এনটিভি অনলাইন। জাতীয় ও আলোচিত সব ধরনের বড় ঘটনার সাক্ষী এনটিভি অনলাইন। জুলাই অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা শরীফ মোহাম্মদ ওসমান হাদির জানাজা, দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, দেশনেত্রী খালেদা জিয়ার প্রয়াণে লাখো মানুষের ঢল কিংবা 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন, সবকিছুই বিশ্বজুড়ে থাকা বাংলাভাষীদের কাছে লাইভ পৌঁছে দিয়েছে এনটিভি ডিজিটাল। গুজবের ভিড়ে সত্য প্রকাশে শতভাগ আপোষহীন এনটিভি অনলাইন। রিউমার স্ক্যানার সহ বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানের সমীক্ষায় প্রমাণিত হয়েছে এনটিভি অনলাইন দেশের সবচেয়ে কম ভুল করা এবং নির্ভুল তথ্য দেওয়া অন্যতম শীর্ষ গণমাধ্যম। আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এনটিভি অনলাইনের সাফল্য নিয়ে থিসিস বা গবেষণা হচ্ছে। ভবিষ্যৎ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এনটিভি অনলাইন এখন প্রবেশ করেছে ভিডিও ফার্স্ট জার্নালিজমে। এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর দেশের বিভিন্ন অঞ্চলে প্রশাসনের উদ্যোগ দেখা গেছে। এগিয়ে এসেছেন
সংশ্লিষ্টরা, আবার মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে অনেক প্রতিষ্ঠান। সব মিলিয়ে দেশের আনাচে কানাচে মানুষের কথা বলতে চেষ্টা করেছে এনটিভি অনলাইন। রংপুরের মিঠাপুকুর উপজেলার রামনাথের পাড়ায় সেতু ছিল, কিন্তু ছিল না সংযোগ সড়ক। বছরের পর বছর চরম ঝুঁকি নিয়ে চলাচল করতেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। এনটিভি অনলাইনের সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে বিষয়টি। দ্রুত নির্মাণ করা হয় সংযোগ সড়ক, শেষ হয় দীর্ঘদিনের দুর্ভোগ। আপনারা এই বিষয়ে একটা রিপোর্ট করেছিলেন, সে সময় আসলে বর্ষার জন্য অ্যাপ্রোচ রোডের কাজটা তখন শেষ হয়নি, যদিও ঠিকাদারের কাজের মেয়াদটা তখন ছিল। তো আপনারা রিপোর্ট করার কারণে কাজটা আরও দ্রুততার সঙ্গে শেষ করা হয়েছে। শুধু সমস্যা তুলে ধরা নয়, নিরাপদ ভবিষ্যতের দাবিও তুলে ধরেছে এনটিভি অনলাইন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে ফুট ওভারব্রিজের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। লক্ষ্য করলে দেখবেন যে এখানে যে স্পিড ব্রেকারগুলো আছে এটা অপরিকল্পিত। এটার কারণে যখন বৃষ্টি হয় তখন অনেক গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়। দাবি দেশবাসীর সামনে তুলে ধরে এনটিভি অনলাইন। গাজীপুরের কালীগঞ্জ কাপাসিয়া মোড়, যেখানে প্রতিদিনের যানজট আর দুর্ভোগ ছিল নিত্যসঙ্গী, সাধারণ মানুষের সেই ভোগান্তির চিত্র তুলে ধরে এনটিভি অনলাইন। এরপর বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। একটি সংবাদ শুধু তথ্য দেয় না, কখনো কখনো বদলে দেয় মানুষের জীবন। আর গত এক দশকে এনটিভি অনলাইন বারবার প্রমাণ করেছে দায়িত্বশীল সাংবাদিকতা মানুষের ভাগ্য বদলে দিতে পারে। মাগুরার স্থানীয় একটি জনদুর্ভোগের বিষয় তুলে ধরা হয় এনটিভি অনলাইনের প্রতিবেদনে। সংবাদ প্রকাশের পর দ্রুত নড়ে চড়ে বসে সংশ্লিষ্ট প্রশাসন। শুরু হয় সমস্যার সমাধানের উদ্যোগ। প্রমাণ হয় মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে একটি দায়িত্বশীল গণমাধ্যম। সড়কটি দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় ছিল। যখন বিভিন্ন মাধ্যমে আমার এটা দৃষ্টিগোচরে আসে, তখন আমরা জেলা পর্যায়ে সেন্টার হাইওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং আমাদের সমন্বয় সভার মাধ্যমে উপস্থাপন করার পর বিষয়টি আমরা যোগাযোগ করি এবং পরবর্তীতে তারই সূত্র ধরে আজকে থেকে এই কার্যক্রমটি রূপ সংস্কারের কার্যক্রমটি শুরু হয়েছে। সংবাদ প্রকাশের মধ্যেই দায়িত্ব শেষ হয়নি এনটিভি অনলাইনের, বরং অনেক প্রতিবেদনই হয়ে উঠেছে পরিবর্তনের সূচনা। দেশের বিভিন্ন প্রান্তে এনটিভিতে সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। শুরু হয়েছে উন্নয়নমূলক কাজ, আবার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান। এমনকি সে সময় প্রবাসে অবস্থানরত বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। এভাবেই একটি সংবাদ কখনো ফিরিয়ে দিয়েছে মানুষের মুখের হাসি, কখনো জুগিয়েছে বেঁচে থাকার নতুন আশা। আর এখন এই বয়সে আর আমি পারিছি না, আর পাওয়া সম্ভব হয়েছে না। আমার পরিবারে কিন্তু 6 জন খেয়ালা, 2টা প্রতিবন্ধী। যৌতুকের কারণে একটা মেয়ে আর নিলি না উকলি না, ওকে তালাক করছে। আমার ঘাড়ে সেটাও আছে। সংবাদ মানেই শুধু ঘটনা নয়, সংবাদ হতে পারে আশার আলো। 2 চোখের দৃষ্টিশক্তি হারাতে বসা শিক্ষার্থী তাসলিমা আক্তার মিলার অসহায় গল্প তুলে ধরে এনটিভি অনলাইন। সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন, সমাজের বিত্তবান ব্যক্তি এবং বিভিন্ন সংগঠন এগিয়ে আসে। মিলার চিকিৎসার জন্য শুরু হয় সহায়তার উদ্যোগ, আর ফিরে আসে নতুন আশার আলো। যেন আমি আগের মতো বন্ধুদের সঙ্গে লেখাপড়া করতে পারি। মিডিয়ার মাধ্যমে এখানে সংবাদকর্মী যারা আছেন বা স্থানীয় লোকজন, তাদের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের শাহ আব্দুর রউফ কলেজের সম্ভাবনাময় একজন স্টুডেন্ট মিলা, ওর আসলে 2টা চোখেরই দৃষ্টিশক্তি সে হারাতে বসেছে। মাথার উপর একটি নিরাপদ ছাদ, যা অনেকের কাছেই স্বাভাবিক, কিন্তু কারো কাছে স্বপ্ন। এমনই এক অসহায় মায়ের গল্প তুলে ধরে এনটিভি অনলাইন। সংবাদ প্রকাশের পর এগিয়ে আসে সমাজের মানবিক মানুষ। অবশেষে মায়ের হয় মাথা গোজার একটি নিরাপদ ঠাঁই। জয়পুরহাটের পাঁচবিবির নূর ইসলামের পরিবার বছরের পর বছর কাটিয়েছে বিদ্যুৎহীন অন্ধকারে। এনটিভি অনলাইনের সংবাদ প্রকাশের পর স্থানীয় সংগঠন, সমাজের হৃদয়বান মানুষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসে। অবশেষে বিদ্যুতের আলো জ্বলে সেই ঘরে। শুধু বিদ্যুৎ নয়, নির্মাণ করা হয়
টয়লেটও, বদলে যায় একটি পরিবারের জীবন। দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এনটিভি অনলাইন। ভোলার চর ফ্যাশনে মানুষের দুর্দশা তুলে ধরার পর ত্রাণ কার্যক্রম আরও জোরদার হয়। এগিয়ে আসে বাংলাদেশের নৌবাহিনী সহ বিভিন্ন সংস্থা। প্রয়োজনীয় সহায়তা পৌঁছে যায় দুর্গত মানুষের কাছে। শুধু মানুষ নয়, পরিবেশ নিয়েও সমান সচেতন এনটিভি অনলাইন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা হাসপাতাল সংলগ্ন লাল শাপলার ঝিলের করুণ অবস্থা লাইভে তুলে ধরা হলে নড়ে চড়ে বসে পৌর প্রশাসন। অল্প সময়ের মধ্যেই পরিষ্কার করা হয় পুরো ঝিল, ফিরে আসে তার প্রাকৃতিক সৌন্দর্য। খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে, এই বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন এলাকার ক্রীড়া অবকাঠামোর চিত্র তুলে ধরেছে এনটিভি অনলাইন। জয়পুরহাটের কালাইয়ে বছরের পর বছর দখল হয়ে থাকা মিনি স্টেডিয়ামের জায়গার বাস্তবতা তুলে ধরার পর শুরু হয় স্টেডিয়াম নির্মাণের কাজ। স্বপ্ন দেখতে শুরু করে স্থানীয় তরুণরা। এভাবেই একটি সংবাদ কখনো ফিরিয়ে দিয়েছে একটি পরিবারের হাসি, কখনো তৈরি করেছে নতুন রাস্তা, কখনো পৌঁছে দিয়েছে চিকিৎসা, আবার কখনো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বদলে দিয়েছে হাজারো মানুষের দৈনন্দিন জীবন। এনটিভি অনলাইনের প্রতিটি সংবাদই যেন এক একটি দায়িত্বের নাম। কোথাও অবহেলা, কোথাও অনিয়ম, কোথাও মানুষের দীর্ঘদিনের ভোগান্তি, সব কিছুকেই সাহসের সঙ্গে তুলে ধরেছে এনটিভি অনলাইন। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ নিয়ে বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এনটিভি অনলাইন। খুলনার কয়রা উপজেলার এমন একটি প্রতিবেদন প্রকাশের পর তদন্তে নামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তুলে ফেলা হয় নিম্নমানের ইট, নতুন করে মানসম্মত উপকরণ দিয়ে নির্মাণ করা হয় সড়কটি। এলাকার মানুষ এখন খুশি, সেখানে নির্মিত হয়েছে উন্নত সড়ক। দেশের বিভিন্ন প্রান্তে বছরের পর বছর ঝুলে থাকা অসংখ্য সমস্যার সমাধানে ভূমিকা রেখেছে এনটিভি অনলাইন। প্রতিবেদন প্রকাশের পর অনেক ক্ষেত্রে প্রশাসনের টনক নড়েছে, শুরু হয়েছে কার্যকর উদ্যোগ। এভাবেই সংবাদ হয়ে উঠেছে মানুষের ন্যায্য অধিকার আদায়ের একটি শক্তিশালী মাধ্যম। নওগাঁর বদলগাছিতে ছিল এমন একটি ঘটনা। 2025 সালের 29 মে নওগাঁর বদলগাছিতে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং, এমন শিরোনামে এনটিভির অনলাইনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে ওই বছরের 9 জুন স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদলগাছি আমলি আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ স্বপ্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করে পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন। আদালত 11ই আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। স্বাস্থ্যসেবার উন্নয়নেও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এনটিভি অনলাইন। ইন্টার্ন চিকিৎসকদের যৌক্তিক দাবি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। অনেক সমস্যার সমাধান হয়, বাড়ে কর্মপরিবেশের মানও। পাবনার চাটমোহরের মির্জাপুর হাটের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দুর্ভোগও উঠে আসে এনটিভি অনলাইনের প্রতিবেদনে। সংবাদ প্রকাশের পর সেখানে নির্মাণ করা হয় নতুন টিন শেড। স্বস্তি ফিরে আসে ব্যবসায়ীদের দৈনন্দিন জীবনে। আগে খারাপ ছিল, এখন খুব ভালো হয়েছে, ভাঙা ঘর ছিল, এখন ভালো হয়ে গেছে, আমরা খুব ভালো আছি। যশোরের নাভারণ সরকারি খাদ্য গুদামের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর ঘটনাস্থলে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। সংবাদ যে শুধু তথ্য দেয় না, জবাবদিহিও নিশ্চিত করতে পারে, সেটি আরও একবার প্রমাণ মেলে এনটিভি অনলাইনের প্রতিবেদনে। মাঠ পর্যায়ের এই নির্ভীক সাংবাদিকতার পাশাপাশি প্রযুক্তিতেও প্রতিনিয়ত নিজেকে এগিয়ে নিয়েছে এনটিভি অনলাইন। গুগল নিউজ ইনিশিয়েটিভ, ইউটিউব নিউজ সামিট, রয়টার্স, এএফপি, ডয়েচে ভেলে এবং AWS এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে অর্জন করেছে বৈশ্বিক স্বীকৃতি। ফ্যাক্ট চেকিংয়ে নির্ভুলতার জন্য দেশের অন্যতম নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে গড়ে উঠেছে এনটিভি অনলাইন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এর সাংবাদিকতা নিয়ে গবেষণা হচ্ছে, আর সময়ের চাহিদা অনুযায়ী এখন এনটিভি অনলাইন এগিয়ে যাচ্ছে ভিডিও ফার্স্ট জার্নালিজমের পথে। সুপ্রিয় দর্শক,
আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণায় এনটিভি সময়ের সাথে আগামীর পথে স্লোগানকে ধারণ করে সফলতার সঙ্গে 23 বছর অতিক্রম করেছে। এই অর্জনে অগ্রযাত্রাকে শক্তিতে রূপান্তরিত করে এনটিভি এগিয়ে যাবে আগামীর পথে। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের এই আয়োজন অর্জনে অগ্রযাত্রায় এনটিভি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। শুভকামনা সবসময়।